খাটের এক কোণে তিথি গুটিসুটি মেরে চুপচাপ বসে আছে, আর তার ঠিক পাশেই নিলয় তার দিকে রক্ত লাল করে তাকিয়ে আছে। তিথি এখন নিজের উপরই প্রচণ্ড পরিমাণে বিরক্ত। কেন সে নিলয়ের ফোনটা রিসিভ করল না? যদি সে তার ফোনটা রিসিভ করত তাহলে আজ তাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। বেশ খানিকক্ষণ নীরবতা পালনের পর নিলয় শান্ত কণ্ঠে বলে উঠল, কোথায় ছিলে আজ সারাদিন? নিলয়ের এমন কণ্ঠ শুনে তিথির কলিজা কেঁপে উঠল, কারণ এত শান্তভাবে কথা নিলয় তখনই বলে যখন সে ভয়ঙ্কর রেগে থাকে। তিথি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। এই বুদ্ধিগুলো না প্রয়োজনের সময়েই জানালা দিয়ে পালায়। তিথিকে চুপ থাকতে দেখে নিলয় আবার বলে উঠল, কি হলো শুনতে পাও না? কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছ না কেন? কোথায় ছিলে আজ সারাদিন? দাঁতে দাঁত চেপে বলে উঠল নিলয়। বাসায়। কিছুটা কেঁপে বলল তিথি। ও আজ সারাদিন তাহলে তুমি বাসায় ছিলে? কি তাই তো? নিলয়ের কথা শুনে তিথি উপর নিচে মাথা দোলালো, যার অর্থ হলো হ্যাঁ, সে আজ সারাদিন বাড়িতেই ছিল। বাহহ, খুব ভালো কথা। আচ্ছা, তোমার ফোনটা একটু দাও তো। ব্যাস, এইবার তিথির পরাণ যায় অবস্থা। কারণ নিলয়ের হাতে ফোন দেওয়া মানেই আজ তার বাঁচার চান্স পুরো 0%। তিথির বারবার চুপ করা দেখে নিলয় ধমক দিয়ে উঠল, কি হলো শুনতে পাচ্ছ না? কি বলছি আমি? কোথায় তোমার ফোন? নিলয়ের এমন ধমকে তিথি কেঁপে উঠল, তারপর মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আসলে ফোনটা কোথায় রেখেছি আমার না ঠিক মনে পড়ছে না। সারাদিন বাসায় আছো অথচ তোমার ফোন তুমি কোথায় রেখেছ তা তুমি জানোই না? আমাকে কি ক্লাস 2তে পড়া বাচ্চা ছেলে মনে হয় তোমার? দাঁতে দাঁত চেপে বলল, আসলে। চুপ, একদম চুপচাপ ফোনটা আমাকে দাও। আর একটাও বাড়তি কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। আর মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোমার অবস্থা কি হবে তা তুমি নিজেও জানো না। ধমক দিয়ে উঠল নিলয়। নিলয়ের এমন কথায় তিথি প্রচুর ভয় পেয়ে গেল। তাই আর সময় নষ্ট না করে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে নিলয়ের হাতে দিয়ে দিল। নিলয় তিথির কাছ থেকে ফোনটা নিয়ে একবার চেক করে খাটের ওপর ছুঁড়ে মারল। তারপর তিথির হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বলতে লাগল, কতবার ফোন করেছি আমি? হ্যাঁ, কতবার? একবারও কি ধরার প্রয়োজন বোধ করনি? জানো কতটা টেনশনে ছিলাম আমি ফোন না ধরায়? সে খবর কি তুমি রাখো? নিলয়ের এমন কথায় তিথির মনে আবারও অভিমানের কালো মেঘ ছেয়ে গেল। নিলয়ের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলতে লাগল, কেন ফোন ধরব আপনার আমি? ধরব না তো, কোনোদিনও ধরব না। আপনি কি আমাকে জানানোর প্রয়োজন বোধ করেছিলেন যে আজ আপনি আমাদের বাসায় আসবেন? তাহলে আমি কেন কথা বলবো আপনার সাথে? এই আপনি আমাকে ভালোবাসেন, কোনো কথা নেই আপনার সাথে। এই বলে তিথি অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নিল। এমন অভিমানপূর্ণ কথা নিজের প্রিয়সীর মুখে শুনে নিলয় বুঝতে পারল যে তার বাচ্চাটা তার উপর প্রচণ্ড অভিমান করেছে। তাই নিজের রাগকে সাইডে রেখে নিজের অভিমান ভাঙাতে লেগে পড়ল নিলয়। তিথির হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে তিথির গালে নিজের 2 হাত রেখে বলতে লাগল, ও তাহলে আমার বাচ্চাটার রাগ হয়েছে আমার উপর? কি তাই তো? হ্যাঁ, হয়েছে তো, খুব রাগ হয়েছে। আপনার সাথে আর কোন কথা নেই, আজ থেকে আরই আপনার সাথে আমার। এই বলে তিথি নিজের কোড়া আঙ্গুল দিয়ে নিলয়ের কোড়া আঙুল ছুঁয়ে দিল। তিথির এমন বাচ্চামো দেখে নিলয় হেসে ফেলল। তারপর বলে উঠল, তাই বুঝি আমার বাচ্চাটার রাগ হয়েছে আমার উপরে? সরি বাচ্চা, আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু বুঝতে পারিনি যে তুমি কষ্ট পাবে আমার সারপ্রাইজে। যদি বুঝতাম তাহলে কখনোই তোমাকে এমন সারপ্রাইজ দিতাম না। নিলয়ের কথা শুনেও তিথি কোন কথা বলল না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তিথিকে এমন চুপ করে বসে থাকতে দেখে নিলয় আবারও বলে উঠল, সরি তো, আর অমন ভুল কখনো হবে না, এই তোমাকে প্রমিস করলাম। এবার তো ক্ষমা করে দাও, আর রাগ করে থেকো না প্লিজ। এবার কি কান ধরে মুরগি হতে হবে আমাকে? যদি তুমি বলো তাহলে আমি সেটাও করতে রাজি,
কিন্তু প্লিজ আমার উপর রাগ করে থেকো না। নিলয়ের অমন কিউট মার্কা ফেস রিয়াকশন দেখে তিথি ফিক করে হেসে ফেলল। নিজের প্রেয়সীকে হাসতে দেখে নিলয় মনে মনে কিছুটা স্বস্তি পেল। তারপর তিথিকে শক্ত করে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করে বলতে লাগল, তাহলে আমার পাখিটার অভিমান কমেছে কি, তাই তো? হুম। এই বলে নিলয়ের বুকে মাথা রাখল। বেশ কিছুক্ষণ সময় পর তিথি বলে উঠল, আচ্ছা ভাইয়া, যদি আমাদের সম্পর্কটা না মানে তখন কি করবেন আপনি? নিলয় এতক্ষণ চোখ বুজে নিজের প্রেয়সীর স্পর্শ অনুভব করছিল, কিন্তু তিথির কথায় নিজের অজান্তেই নিলয়ের মনে ছাদ করে উঠল। সত্যিই তো, এতক্ষণ তো সে ভাবেইনি এই বিষয়টা। যদি সেই প্রেম বিরোধী নেতা তাদের সম্পর্কটা না মেনে নেয় তাহলে কি করবে সে? সে তো মরেই যাবে এই বাচ্চাটাকে ছাড়া। পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে তাকে এই বাচ্চাটাকে প্রয়োজন, খুব বেশি যে প্রয়োজন তাকে, এই বাচ্চাকে ছাড়া সেই অসম্পূর্ণ। নিলয়কে এমন চিন্তা করতে দেখে তিথির প্রচণ্ড হাসি পাচ্ছিল, তবুও নিজের হাসিটাকে চেপে রেখে বলে উঠল, এই কিছু বলছি তো আমি, শুনতে পাচ্ছেন না আমার কথা? হুম। অন্যমনস্ক ভাবে বলে নিলয়, বলছি যে ভাইয়া, আমাদের সম্পর্কটা যদি না মেনে নেয় তাহলে কি হবে? নিলয় কিছু বলতে হবে তার আগেই তিথি বলে উঠল, আমি বাপু আগে থেকে বলে রাখছি, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকেই আমি মাথা পেতে নিব, কারণ আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি। আমার ভাই যদি আপনাকে না মেনে নেয় তাহলে আমিও আপনাকে মেনে নিতে পারবো না। আর আমার ভাই যার সাথে আমার বিয়ে দেবে আমি তার সাথেই বিয়ে করব, বুঝতে পেরেছেন? দরকার পড়লে আপনি না হয় অন্য জনকে দেখে নিন। তিথির এমন কথা শুনে মুহূর্তেই নিলয় রেগে গেল। নিজের এক হাত দিয়ে তিথির গালটা শক্ত করে চেপে বলে উঠল, বেশি কথা বলতে শিখে গেছিস তুই, তাই না রে? তুই আর তোর ভাই আমাকে কি পেয়েছিস? হ্যাঁ বল, কি পেয়েছিস? আহ লাগছে, ছাড়ুন আমায়। ব্যথায় কুকড়ে উঠল তিথি। লাগুক, লাগার জন্যই ধরা। এই বল না রে, আমার ভালোবাসাটাকে তোরা কি ভেবেছিস খেলনা? আর অন্য কাউকে দেখে নেব মানে? আমি কি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি যে তোর ভাইয়ের আমাকে ভালো লাগলো না বলে তুই আমাকে ছেড়ে দিবি আর আমিও ঢং ঢং করে অন্য কোনো অফিসে ইন্টারভিউ দিতে চলে যাব? তোর ওই লো মেন্টালিটির ভাই যদি এসব ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে সে। আর তুই যদি বেশি নটাঙ্কি করেছিস তাহলে তোকে আর তোর ভাইকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখব, আর দরকার পড়লে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, বুঝতে পেরেছিস তুই? এই বলে তিথিকে ছেড়ে দিল নিলয়। প্রচণ্ড জোরে গালটা চেপে ধরায় অনেক ব্যথা পেয়েছে তিথি। নিলয়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলে উঠল, পচা বাজে লোক একটা, শুধু আমাকে বকে কষ্ট দেয়। আপনি একটা পাষাণ লোক, আপনার সাথে আর আমার কোন কথা নেই। বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। আর আমার ভাই এতটাও বাজে না, বুঝেছেন আপনি? আপনি সবাইকে আপনার মতন ভাবেন। আমি আপনাকে বলবো ভেবেছিলাম যে ভাই আর বাড়ির লোক সবাই এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু আর আপনাকে কিছু বলবো না। আমি কালকে সকালেই ভাইয়াকে বলে দেব, করতে চাই না আপনাকে আমি বিয়ে। আপনার মতো পচা লোকের সাথে বিয়ে করব না আমি কিছুতেই। তিথির কথায় নিলয় মনে মনে প্রচুর লজ্জিত হল নিজের ব্যবহারের। তিথির দুই হাত নিজের দুই হাতের মধ্যে রেখে বলে উঠল, ও পাখি, সরি, আমি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে মজা করছিলে। আসলে আমার খুব রাগ হয়েছিল তোমার ওই সব কথা শুনে, তাই আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। তিথি নিজের হাত সরাতে সরাতে বলে উঠল, ছাড়ুন বলছি আমার হাত, আপনার সাথে আর কোন কথা নেই আমার। আপনি একটা অত্যন্ত অসভ্য বাজে লোক। নিলয় তিথিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, ও আমার তিথু পাখি, সরি সরি সরি, আমি আর কোনোদিনও তোমার ভাইয়ার সম্পর্কে কোন বাজে কথা বলবো না। এবারের মতো ক্ষমা করে দাও আমায়। তুমি তো জানো, বলো আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। এই পাখি, ক্ষমা করে দাও না। পাখি, তুমি রেগে গেলে যে তোমার নাক ফুলে বেলুন হয়ে যায় তা তো আগে জানতাম আমি। নিলয়ের কথা শুনে তিথি সঙ্গে সঙ্গে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নাকে হাত দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। তারপর বলতে লাগল, কই, আমি তো কিছু বুঝতে পারছি না। অনুনয়কারী মুখ।
তিথির এমন রিয়াকশন নিলয় হেসে ফেলল। তারপর বলল, তুমি দেখতে পাবা না, এসো আমার কাছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। নিলয়ের কথা শুনে তিথি টুকুর টুকুর চোখে নিলয়ের দিকে তাকাল। নিলয় আর কিছু না বলে তিথির হাত ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারপরে বলল, বললাম না আমার কাছে আসতে, আমি দেখিয়ে দিচ্ছি। এই বলে তিথির চুল নিজের এক হাত ঢুকিয়ে দিয়ে নিজের একদম কাছে নিয়ে এলো আর অপর হাতে তিথির কোমর পেঁচিয়ে ধরল। এতে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমায়। সেই চুপ, একদম চুপ, বললাম না আমি দেখিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনাকে কিছু দেখাতে হবে না। ছাড়ুন। তা বললে কি করে হয় পাখি? কথা বলতে বলতে নিলয় তিথির অনেকটা কাছে চলে এসেছে। তিথি নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই নিলয় আরো গভীরভাবে তিথিকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর তিথিকে আর কিছু বলতে না দিয়ে তিথির কোমল গোলাপি ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। তারপর পরম আবেশে শুষে নিতে থাকল। তিথি ঠোঁটগুলোকে তিথি প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে সেও তাল মিলাতে লাগল নিলয়ের সাথে। প্রায় 10 মিনিট পর তিথিকে ছেড়ে তিথির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে স্লো ভয়েসে বলতে লাগল, পাখি। নিলয়ের এমন ডাকে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর আস্তে করে নিজের চোখ খুলল। এতক্ষণ সে চোখ বুজেছিল। নিলয়ের দিকে তাকাতেই নিলয় বলে উঠল, আজ আপাতত এইটুকুই থাক, বাকিটা আমাদের বিয়ের পর হবে। এই বলে তিথির কপালে একটা ভালোবাসার পরশে এঁকে দিল। নিলয়ের এমন কথায় তিথি লজ্জায় লাল হয়ে উঠল। আরও কিছুক্ষণ তিথির সাথে গল্প করে নিলয় নিজের বাসায় চলে গেল। নিলয় এবং রিয়াদ হোসেন সোফায় বসে আছে আর তার ঠিক পাশের সোফায় আবির এবং নজরুল সাহেব বসে আছেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় তিথি চায়ের ট্রে নিয়ে তাদের সামনে এসে দাঁড়াল। তিথির দিকে তাকাতেই নিলয়ের মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। অসম্ভব সুন্দর দেখতে লাগছে আজ তার পরীটাকে। শাড়িতে আরো যেন বড় বড় লাগছে আজ তার বাচ্চাটাকে। অরেঞ্জ কালারের সিম্পল কাজ করা একটা শাড়ি পরেছে তিথি। হাত ভর্তি অরেঞ্জ কালারের কাচের চুড়ি, চোখ ভর্তি গাঢ় কাজল আর ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক। ব্যাস এইটুকু সাজেই তার পাখিকে জান্নাতের পরীর মতো লাগছে আজ। চুলগুলো খোলা রেখেছে, তা পিঠ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। চোখ ফেরানো যাচ্ছে না তার উপর থেকে। রিয়াদ হোসেন তিথিকে দেখে তার পাশে এনে বসালেন। তারপরে তিথির মাথায় হাত বুলিয়ে নজরুল সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি আর দেরি করতে চাই না, খুব তাড়াতাড়ি আমি আমার এই মেয়েকে আমাদের ঘরে নিয়ে যেতে চাই। হ্যাঁ, সে ঠিক আছে, আমাদের তাতে কোন আপত্তি নেই। তাহলে আমি পরের মাসেই তিথি মাম্নিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। আপনাদের কোন আপত্তি নেই তো? না, তেমন কোনো আপত্তি নেই, কিন্তু তিথির বেস্ট ফ্রেন্ড নিশি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, এখন খুব একটা চলাফেরা করতে পারে না। আর তিথিও বলছিল তাকে ছাড়া সে বিয়ে করবে না। আসলে আমরাও তাই চাই, যতই হোক নিশি আমাদের মেয়েরই মতন। আর তাছাড়াও তিথি আমাদের বাড়ির একমাত্র মেয়ে, সুতরাং একটু টাইম দিলে ভালো হতো। আমি ওর বিয়েটা ধুমধাম করে করতে চাই। ও, সেটা তো খুব খারাপ সংবাদ, যতই হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা। কিন্তু এটাও ঠিক যে তিথি মামুনিকে আমরা খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে নিজে যেতে চাই। তাই রিয়াদ হোসেনকে মাঝপথে থামিয়ে দিয়ে নিলয় বলে উঠল, আমাদের কোন প্রবলেম নেই, নিশি পুরোপুরি সুস্থ হলেই আমাদের বিয়ে হবে। আচ্ছা, নিলয় বলছে যখন তাই নয় হবে, কিন্তু আমি চাই পরের মাসে অন্তত এদের আকদটা করিয়ে রাখতে। কি বলেন, এতে তো কোন আপত্তি নেই? না না, এতে আমাদের কোন আপত্তি নেই। ব্যাস, তাহলে ঠিক হয়ে গেল, সামনের মাসেই তিথি এবং নিলয়ের আকদ। যদি কিছু মনে না করতেন, নিলয়ের সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আবির বলে উঠল। আবিরের এমন কথায় নিলয় মনে মনে ভাবল, কি জ্বালাতন এই শালা বাবু, দেখছি আমার পিছন কিছুতেই ছাড়বে না। আবার কি বলবে আমাকে কি জানি। হ্যাঁ, অবশ্যই বলতে পারো, যাও। নিলয় আবিরের সাথে। জি মামা। দেখাশোনায় গেলে পাত্র এবং পাত্রীকে আলাদা কথা বলতে পাঠায়, এটা শুনেছি। কিন্তু এটা কোনোদিনও শুনিনি যে পাত্রকে পাত্রীর ভাইয়ের সাথে কথা বলার জন্য আলাদা করে পাঠানো হয়।
মনে মনে নিলয় বলে। তারপর নিলয় এবং আবির বাড়ির ছাদে চলে গেল। চলবে।